আচ্ছা, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করি আসলে। এখন যারা আসার আসছে, আর যারা এখন না আসার আর কিছু বলার নেই। আমি ওয়েট করছি প্রায় 10 মিনিটের মতো। আহ তাহলে আমরা, হ্যাঁ, এখন যারা আসি আমরা এই কয়েকজনই ক্লাস করব। যারা আসার আসবে, না আসলে আর কিছু করার নেই। তো নূরে আলম, রেকর্ডিংটা তুমি স্টার্ট করে দাও। কি রে সাকিব, আর আঙ্গুল আমার হ্যাং হয়ে আছে কেন? এটা ছবি তুলছে বলো। ও, এটা আগে তুমি বলবা না? বুঝতে ভাইয়া। আচ্ছা, তাহলে এখন ক্লাসটা শুরু হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা আজকে যা শিখবো সেটা হলো সিমপ্লেক্স সিমপ্লেক্স মেথড, এই চ্যাপ্টারটা। তো এখানে আমাদের একটা মাত্র ম্যাথই আছে। এই ম্যাথটা এখানে একটা এক্সাম্পল আছে যে সলভ দ্য ফলোয়িং প্রবলেম ইউজিং দ্য সিমপ্লেক্স মেথড। আমাদের এখানে একটা, আমি যদি বলি যে এখানে আমার একটা সমীকরণ, বা আমি যদি বলি যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে আমাদের বলা হয়েছে, বা এই প্রবলেম থেকে বলা হয়েছে যে আমরা সিমপ্লেক্স মেথডে যাতে এটা সলভ করি। মানে সিম্পলেক্স সিমপ্লেক্স মেথডে আমাদের এটা সলভ করতে হবে। হ্যাঁ, তো এখানে বলছে ম্যাক্সিমাইজেশন ওয়েতে করতে। আমরা তো এলপি মডেলে ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন অলরেডি করে আসছি। বাট এখানে যদি প্রবলেমটা সলভ করব, এটা কিভাবে করব, সেটা করতে হবে সিমপ্লেক্স মেথড। এটা বলে দিছে কোশ্চেনে, এটা বলে দিবে যে আমি এই ফলোইং প্রবলেমটা সলভ করব সিমপ্লেক্স মেথডে। আর আমাদের ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন দুই ধরনেরই ফাংশন হয়। বাট স্যার এখানে ম্যাক্সিমাইজেশন রিলেটেডই সিমপ্লেক্সে ম্যাথ করাইছেন, ম্যাক্সিমাইজেশনের বাইরে কোনো কিছু করার নেই। হ্যাঁ, তো আমরা এটাই করব আজকে। তো এখন এখানে দেখি ম্যাক্সিমাইজ, এখানে লেখা আছে জেড ইকুয়াল টু 3x1 প্লাস 5x2। হ্যাঁ, 3x1 প্লাস 5x2 এটা লেখা আছে। ওকে, তো এখানে আম, এটা হলো একটা, মানে আমি যদি বলি তাহলে আমার একটা সমীকরণ আছে, মানে এটা একটা রাশি আমি যদি বলি, তাহলে এটাকে আবার আমরা পরে কিভাবে ভেঙে করব, এটা ফার্দার স্টেপে আমরা আসবো। ওকে, এখন এখানে বলা আছে জেড ইকুয়াল টু 3x প্লাস 5x2। এটা হলো একটা অবজেক্টিভ ফাংশন। হ্যাঁ, এটা অবজেক্টিভ ফাংশন। আরো আমরা এটা ভেঙে এটা একবারে হাতের ডান পাশে সমান জিরো এটা কনভার্ট করতে হবে। এটা আমরা নিচে করব ম্যাক্সিমাইজেশনে, ম্যাক্সিমাইজেশন ওয়েতে বা ম্যাক্সিমাইজের মাধ্যমে আমরা সিমপ্লেক্সের এই ফাংশনটা আমরা সলভ করব। আবার সাবজেক্ট টু বলা আছে এক্স ওয়ান, x1 less than equals to 4, 2x2 less than equals to 12, 3x1 plus 2x2 less than equal to 18, x1 x2 greater than equal to 0। এখানে আমার লেস দেন ইকুয়াল টু এটা বলা আছে। হ্যাঁ, তো আমার এগুলা মানে কনফ্রেন্স, মানে কনস্ট্রেন্টস, এগুলা মানে আমার এক একটা সমীকরণ, মানে আমার যদি বলি যে এক একটা লাইন, মানে কনস্ট্রেন্টস লাইন যেগুলো আছে, যেমন সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, 3, 4, এটার উপর ভিত্তি করে আমি সিমপ্লেক্সের এই ম্যাথটা সলভ করব। কোশ্চেন এটাই বলা থাকবে, এইগুলা দেওয়া থাকবে, এইগুলার উপরে বলা থাকবে যে এই ফলোইং প্রবলেমটা সিমপ্লেক্সের মেথডে সলভ করতে হবে ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে। এখন
ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে আর মিনিমাইজেশনের মাধ্যমে এটা কিভাবে বুঝবো? ম্যাক্সিমাইজেশন বলাই থাকে ম্যাক্সিমাইজ, মিনিমাইজেশনে বলা থাকবে মিনিমাইজ। তো মিনিমাইজ হইলে আমার এখানে গ্রেটার দেন ইকুয়াল টু করতে হবে, আর এখানে ম্যাক্সিমাইজেশন যদি হয় তাহলে আমার লেস দেন ইকুয়াল টু করতে হবে। হ্যাঁ, তো আমরা তো যেহেতু স্যার আমাদের ম্যাক্সিমাইজেশন করাইছে, তো আমরা ম্যাক্সিমাইজেশন রিলেটেডই আপাতত বুঝলে হবে। ওকে, তো এখন এটা হলো কোশ্চেন, এটার অ্যান্সার কি এটা আমি শেয়ার করছি। আচ্ছা, এই যে এক্সাম্পল, এই যে স্লাইড 13, হ্যাঁ এক্সাম্পল এটা আছে, এক্সাম্পল স্লাইড 13 থেকে এখানে এই স্লাইড 13 এক্সাম্পলটা আমরা এটা সলভ এখন করব। ওই কোশ্চেনটা আমি আবার এখানে তুলে ফেলছি। ম্যাক্সিমাইজ আমার জেড ইকুয়াল টু 3x1 প্লাস 5x2, এই জিনিসটা আমরা, আর সাবজেক্ট টু হলো এগুলা শর্ত, মানে আমার কনস্ট্রেইনটস, এগুলা শর্ত, আমার কি কি শর্ত আছে এই শর্তর উপর আর ওই ম্যাক্সিমাইজেশনের আমার ফাংশনের উপর ভিত্তি করে আমরা এটা সলভ করব। আমরা এটা সিমপ্লেক্স মেথডে আমরা ম্যাক্সিমাইজের মাধ্যমে আমরা এটা সলভ করব। ওকে, তো সলিউশন, আমরা একটু সলিউশন আসি। এই যে আমাদের সলিউশন পার্ট, এইটাই হলো আমাদের, এখান থেকে অঙ্কটা শুরু হবে। আচ্ছা, হিয়ার গিভেন z ইকুয়ালস টু 3x1 প্লাস 5x2, এটা হইলো আমাদের ফাংশন যেটা দেওয়া আছে প্রশ্নে, আমি ওটা হুবহু তুলে নিলাম। এখন আমি এটাকে এই পাশে সরায় আনবো। আমার হাতের বাম পাশে শুধু জেড আছে না, আমি জেড এর সাথে 3x1 প্লাস 5x2 টাও এই পাশে শিফট করে আনবো। আর আমরা কি জানি ম্যাথের নিয়ম অনুযায়ী, আমরা 6-7 আমরা ম্যাথ করছি না, বা 5-6 6-7 আমরা করছি না, যে আমরা কোনো রাশিকে যদি আরেক পাশে আমি যদি ট্রান্সফার করে আনি, শিফট করে আনি, তাহলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো ব্র্যাকেটের পিছনে যে 3x1 প্লাস 5x2 ছিল, সেটাকে আমরা এখানে আনবো। এখানে আনলে জেড এর সাথে এগুলো বিয়োগ হয়ে গেছে। হ্যাঁ, আর এই পাশে যেহেতু খালি থাকে, তো এটা তো জিরোই থাকবে, অন্য কিছু হবে না। আর আমরা যদি ম্যাথ করি তাহলে আমাদের জেড এর ফাংশন বের করতে হবে। আর জেড এর ফাংশন যদি বের করি তাহলে আমার এই অবজেক্টিভ ফাংশন আমার জিরো শো করতে হবে। নয়তো এটা জিরো, যদি এটা আমি এই পাশে সরায়া জিরো না শো করতে পারি তাহলে ম্যাথ করতে পারবো না। ওকে, তো এতটুক তো ক্লিয়ার নাকি সবার? এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ ক্লিয়ার, বল তুই। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা সাবজেক্ট টু, এই এই যে এই আমরা যে উপরের যে সমীকরণ ছিল, সরি শর্তগুলা ছিল, এই শর্তে এগুলা হবে, এটা আমি নিচে এখানে আসবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখি x1 লেস দেন ইকুয়ালস টু 4। আচ্ছা, আমরা যে এলপি মডেলের অঙ্ক যতটুকু কম বেশি বুঝছি, যে আমরা যখন ম্যাক্সিমাইজেশনের অঙ্ক করি বা মিনিমাইজেশনের অঙ্ক করি, বিশেষ করে আমি ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রেই বলি, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে কি আমার প্রফিট ম্যাক্সিমাইজ, মানে আমার বাড়তি দেখাতে হবে না। তো আমি যদি বাড়তি দেখাই তাহলে কি আমি নেগেটিভ মান কি আনতে পারবো? আনতে পারবো না। মানে আমার লেস দেন ইকুয়ালস টু না হয়ে আমার ওটা জিরো অথবা জিরো থেকে বড় হইতে হবে। আর এখানে কি বলছে? লেস দেন ইকুয়ালস টু, মানে আমার এখানে লেস দেনও আছে আবার ইকুয়াল টু আছে, বাট আমি এই লেস দেনটা সরায় দিব, যেহেতু এখানে নন নেগেটিভ ফ্যাক্টরের ব্যাপার আমার শো করতে হবে। মানে আমার ম্যাক্সিমাইজেশনের অঙ্ক করলে নন নেগেটিভ ফ্যাক্টর, মানে আমার পজিটিভ অথবা জিরো হইতেই হবে। আমার ম্যাক্সিমাইজেশনের অঙ্ক করলে নন নেগেটিভ ফ্যাক্টর মানে পজিটিভ বা জিরো হইতেই হবে, এটা ছাড়া আমার অঙ্ক হবে না। ওকে, ম্যাক্সিমাইজেশন মানে নন নেগেটিভ ফ্যাক্টর, যার জন্য আমার এই লেস দেন ইকুয়ালস টুর মধ্যে লেস দেনটা সরায়া আমি ইকুয়ালস টুটা রাখছি। হ্যাঁ, ইকুয়ালস টুটা রাখছি। এখানে x1 প্লাস s1 ইকুয়ালস টু 4। আচ্ছা, x1 ইকুয়ালস টু 4 এটা হয়ে, এটা না হয়ে আবার s1 ও যোগ হইলো কেমনে, এটা সবার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সিমপ্লেক্সের ম্যাথ যখন আমরা করব তখন আমাদের এই একটা s s1 যেটা আছে, যেটাকে অনেক ক্ষেত্রে বলা হয়
যে লিভিং ভ্যারিয়েবল এটাকে বলা হয়। মানে আমরা যখন সিমপ্লেক্সের ম্যাথ করব, তখন আমরা যে শর্তগুলা থেকে আবার নতুন করে শর্ত সাজাবো, তখন যে প্রথম শর্ত থাকবে ওটাকে আমরা পাশে S1 ধরবো, মানে ওটার সাথে S1 যোগ হবে। আবার দ্বিতীয় সমীকরণে যেমন বলা আছে 2x2 লেস দেন ইকুয়ালস টু 12, এটাকে আমরা এটাকে আমরা এখানে 2x2 কে আমরা যেহেতু 2 নাম্বার কনস্ট্রেন্ট, এটাকে আমরা S2 ধরে নেব, মানে এটার সাথে S2 যোগ করে আবার আমি লেস দেন এটা সরায় দিয়ে শুধু ইকুয়ালস টু 12 রাখবো। ওকে, তেমনি আবার 3 নাম্বার আমার সমীকরণ যে আছে, মানে 3 নাম্বার শর্ত যে আছে আমার 3x1 প্লাস 2x2। আচ্ছা, এটা কি 3 নাম্বার কনস্ট্রেন্টসে না, মানে আমার তৃতীয় শর্তের মধ্যে না, সিরিয়ালে 3 নাম্বার না? তো এটাকে আমি S3 ধরে নেব, মানে S3 এটার সাথে যোগ হবে, যোগ হয়ে এটা লেস দেনটা সরে গিয়ে, যেহেতু নন নেগেটিভ ফ্যাক্টরের ব্যাপার আছে, তো আমার লেস দেনটা সরে গিয়ে শুধু ইকুয়ালস টুটার থেকে যাবে। তো লেস দেন মানে ইকুয়ালস টু 18। ওকে, তো আমার এই তিনটাই আমার বের হবে, আর লাগবে না। আর এখানে আমার x1 x2 বলা আছে, হ্যাঁ, মানে আমার দুইটা ভেরিয়েবল আছে, x1 আর x2 আছে। হ্যাঁ, তো এটার সাথে আবার আমি যে S1 S2 S3 আবার নতুন করে আমি ইজাদ করলাম, এটা কিন্তু এটার সাথে আবার অ্যাড হবে, মানে x1 x2 S1 S2 S3, মানে আমার আরো নতুন যে ভেরিয়েবল আছে এটা এখানে এসে বসছে, এইগুলো সমান একবারে হলো 0। ওই যে x1 x2 গ্রেটার দেন ইকুয়াল টু 0 যেটা ছিল, সেটার সাথে আরো S1 S2 S3 ইকুয়ালস টু 0 হয়েছে, মানে ওই যে আমার গ্রেটার দেন এখানে ভ্যানিশ হবে, যেমন লেস দেন ভ্যানিশ হয়েছে, এখানে ইকুয়ালস টু হয়ে যাবে। মানে কি, নন নেগেটিভ ফ্যাক্টরে 0 অথবা 0-র বেশি হতে হবে, এর কম রাখা যাবে না, মানে আমার লেস দেন বা গ্রেটার দেন এটা সরায় ফেলতে হবে। ওকে, তো আর আমরা যে এখানে z-3x1 -5x2 ইকুয়ালস টু 0, এটাকে আবার নতুন আমি যে z ফাংশন থেকে আমি আবার যে নতুন একটা ফাংশন বের করলাম, তো এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। এই নতুন করে যে z কে আমি আবার ভেঙে চুরে নতুন করে সাজালাম, 0 এটার ইকুয়ালস টু রাখলাম, ইকুয়ালস টু 0 করলাম, এটাকে আমরা অবজেক্টিভ ফাংশন বলবো। মানে এই অবজেক্টিভ ফাংশনের উপরেই আমার ম্যাথের ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এটার উপরেই আমার রেজাল্টটা কাউন্ট করতে হবে। মানে এখানে সবচেয়ে আসল হলো জেড এর ভ্যালুটা আমার কত হবে, আর জেড এর ভ্যালু এখানে একদম আমার 0 যাতে হয়। আমি যখন জেড এর ভ্যালু বের করব, মানে আমি ইয়ার টেবিলে, তখন আমার জেড এর ভ্যালু অবশ্যই 0 হইতে হবে। আমার যদি 0 না হয়, নেগেটিভ কোনো মান থাকে, তাহলে আমার সিমপ্লেক্সের ম্যাথ শেষ হবে না, সিমপ্লেক্সের ম্যাথ ভুল হবে। আমার লাস্ট টাইমটা 0 অবশ্যই, জেড এর মানটা 0 অবশ্যই হইতে হবে। তো এটা কিভাবে হবে, ফার্দার স্টেপে আবার আসে। তো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? কোনো ডাউট আছে? না। আচ্ছা, তারপরের পেজে আসি। আচ্ছা, এটা হইলো ইনিশিয়াল টেবিল। আচ্ছা, আমরা যে মানগুলা পাইছি ওখানে, মানগুলা পাইছিলাম না 5টা মান, x1 x2 S1 S2 S3। ওকে, 5টা মান আমরা পাইছি। আবার এখানে বেসিক, এগুলাকে বলা হয় এন্টারিং ভেরিয়েবলস। আমি যে 5টা মান পাইলাম, এগুলাকে একত্রে বলা হয় এন্টারিং ভেরিয়েবলস, মানে এটা আমার একদম রো বরাবর এভাবে থাকবে। হ্যাঁ, আবার আমি যখন কলামে এই পাশে নিব, এই পাশে বেসিক ভেরিয়েবলস, এগুলা হইলো কি, ওই যে আমি যে নতুন মানগুলা পাইছি, আবার S1 S2 S3, এটার সাথে আবার জেড, মানে আমার 4টা যে কনস্ট্রেইনস এর মধ্যে 3টা যে আমার নতুন মান ইজাদ হয়েছে, এস মানে এস এর মানগুলা, ওই 3টা এস এর মান এখানে আমি লিখলাম, এস এর ভ্যালুগুলা লিখলাম, আবার এখানে জেড এর ভ্যালুটাও এখানে অ্যাড করে দিলাম। মানে আমার এই চারটা কলাম নিয়ে, মানে সরি 4টা রো নিয়ে, এই 4টা রো নিয়ে আমার কাজ হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটু দেখি। আচ্ছা, এই মানগুলা কিভাবে আসছে, এটা তো আমার মনে একটু ডাউট আসবে। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিই একবার। আমি আবার ফার্স্টের পেজে আসি,
এই মানগুলা টেবিলে কিভাবে বসাইছি এবার একটু দেখাই। আচ্ছা আচ্ছা, এখানে একটু খেয়াল করে একটু দেখি যে x1 প্লাস s1। আচ্ছা, এটা হলো প্রথম আমার যে রাশি আছে, প্রথম রাশি যেটা আছে x1 প্লাস s1 ইকুয়ালস টু 4, এটা বলা আছে। আচ্ছা, এটা হলো ধরে নিলাম এটা প্রথম রো, x1 প্লাস s1 ইকুয়ালস টু 4। আচ্ছা, এই যে আমি এই অনুযায়ী সাজাইলাম। আচ্ছা, আমার প্রথম যে আমি নতুন সমীকরণ বের করলাম, এখানে x1 এর মান কি, মানে x1 কি এক আছে না 2x1 আছে, নাকি x1 শুধুই আছে? সাথে সাথে আমার একজন আমার সাথে রিপিট করতে হবে। x1 আছে। x1 আছে মানে শুধু এক, এটার মান হলো এক। আমরা এতটুকু জানি চলকের মান এক, কোনো কিছু না থাকলে। তো x1 এর মান হলো 1। আচ্ছা, এখানে আবার দেখি, এখানে কি x2 আছে সাথে কোনো? x2 আছে? না তো। x2 আছে? x2 নাই। তাহলে আমার প্রথম রো এই যে x2 এর মান যদি কিছু না থাকে তাহলে কি বসাবো? জিরো। জিরো বসায় দিব। মান নাই মানে কি x2 নাই, তো কিছুটা বসাইতে হবে। কিছু নাই মানে কি? জিরো। তারপরে আবার আমরা এখানে আসি, s1, এখানে s1 কয়টা? একটা না? এর মানে কি s1 1 একটা মানে কি s1 এর মান কত? 1। 1 s1 এর মান কত? 1। ওকে, ওটার সাথে কি হ্যাঁ। আমার s2 আছে? s2 s2 এর মান আছে? s2 আছে? নাই নাই। নাই। আমার প্রথম প্রথম কনস্ট্রেন্টসে মানে প্রথম সমীকরণে আমার s2 নাই, এর মানে x2 এর মান কত হবে? জিরো হবে। 0 জিরো। জিরো। ইয়েস। তারপরে আমার কি s3 এর মান আছে? s3, নাই s3 এর মান আছে? s3 এর নাই। 3 এর মান নাই। তাহলে এর মানে কি এটা হলো সমান, আমি জিরো বসায় দিব। জিরো। আচ্ছা, ওকে। আবার রাইট হ্যান্ড সাইড সমীকরণের ওই পারে আমার হাতের ডান পাশে এটার মান কত? রাইট হ্যান্ড সাইডে মান কত প্রথম সমীকরণে? 4। তাহলে এটা প্রথম রোয়ে আমার প্রথম সমীকরণের এটা রাইট হ্যান্ড সাইডের মান কত হবে? 4 হবে। 4 4 হবে। ওকে, 4 হবে। ওকে, তো প্রথম হুম। আমার রোটা বুঝতে পারছি, s1 বরাবর এন্টারিং ভ্যারিয়েবলস বরাবর আমি বুঝতে পারছি সবাই? আচ্ছা, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এখন আমরা s2 এর মানটাও দেখবো কিভাবে করা যায়। হ্যাঁ, এই যে s2 এ কি আছে, s2 মানে দেখি s2 কি বরাবর আছে, s2 কি বরাবর আছে। হ্যাঁ, s2 এখানে 2x2 প্লাস s2। আচ্ছা, এখানে কি x1 এর মান আছে? না, না। 1 x1 এর হবে, মান কি লিখবো? x1 এর মান কি 0 লিখবো? হবে। জিরো। 0 x1 এর মান আমার কি হবে? জিরো হবে। x2 আসলে কয়টা আছে এখানে? 2টা, তাহলে x2 এর মান কত হবে? 2। 2 হবে। x2 এর মান 2 হবে। ওকে। আচ্ছা, এখানে s1 এর মান আছে দ্বিতীয় সমীকরণে? নাই, S1 নাই, 0, আর S2 হলো 1। s2 এর s1 নাই তো 0, s2 এর মান হলো 1। 1, S3 নাই, s3 ও নাই, 0। দ্বিতীয় সমীকরণে s3 নাই, তো s3 এর মান কত? 0। আর রাইট হ্যান্ড সাইডে কত আছে? রাইট হ্যান্ড সাইডে আছে 12। কত কত আছে? 12। তো আমার 12টা এখানে রাইট হ্যান্ড সাইডে আমি দ্বিতীয় রোতে মানে দ্বিতীয় সমীকরণ বরাবর দ্বিতীয় রোতে আমি 12 বসায় দিব। অলরাইট, তো দ্বিতীয় সমীকরণ মানে দ্বিতীয় রোটা কি ক্লিয়ার আবার s2 বরাবর? ক্লিয়ার। ওকে। আচ্ছা, এবার আসি s3 এর মধ্যে। ওকে, s3 এর মধ্যে আসি। এখানে দেখি একটু 3x1। আচ্ছা, x1 এর মান কত? 3 3। x2 হলো 2 আর x3 হলো 0। ইয়েস, x1 এর মান 3, x2 এর মান 2, আর s1 এর মান দেওয়া আছে? না, 0।
0, S2 এর মান দেওয়া আছে, না 0, S3 1, S3 হবে 1, আর রাইট হ্যান্ড আর সাইড রাইট হ্যান্ড 18। আর রাইট হ্যান্ড সাইডে কত, 18। হুম, এটা তৃতীয় নাম্বার সমীকরণ, ওটাই আমি বসায় দিলাম এমনি 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 করে। ওকে, এটা সবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার আসি জেড এর মধ্যে। আমার জেড এর ভ্যালুও তো আমার রো এর মধ্যে বসাইতে হবে, কারণ আমার টার্ম জানতো লাস্টে জেড এর উপরে, সব ডিসিশন জেড এর উপরে। তো আমার জেড এর যে ভ্যালুটা আছে এটা দেখি। আচ্ছা আমি জেড এর ভ্যালু কোথা থেকে ধরবো? জেড এর ভ্যালুটা আমি জেড এর ফাংশন থেকেই ধরবো। ওকে, নিচেটা আচ্ছা জেড এর মধ্যে এই যে বিয়োগের, আমি বিয়োগেরটা দেখি, সর্বশেষ হলো যে বিয়োগ করে আমি যে বরাবর 0 আনছি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখি অবজেক্টিভ জেড এর x1 এর মান কত, জেড ভ্যালুতে x1 3, এর মান কত? 3 শুধু 3 না, -3, -3 আসবে, কারণ মাইনাস ওটা আছে। হ্যাঁ, x2 এর মান কত? x2 এর মান -5, -5। আচ্ছা s1 s2 s3 এর মান আছে? না 0, 0 হবে। আর আমার রাইট হ্যান্ড সাইড কত? 0। 0। ইয়েস, এক্সিলেন্ট। তাহলে আমার এই বরাবর দেখি যে জেড এর মান, ওই যে x1 এর মান -3, x2 এর মান -5, s1 এর নাই 0, s2 এর নাই 0, s3 তে নাই 0, রাইট হ্যান্ড সাইড আমার কত সমান বলা আছে 0, সমীকরণটা শেষ। আচ্ছা তাহলে আমার এতটুক হয়ে গেছে। আচ্ছা আমার তুইলা নিলাম, সব আমার হয়ে গেল। আচ্ছা এখন আমি আসি, মামা, একটা এটা এটা জিনিস একটু আমরা, আরেকবার সাকিব, সাকিব এটা একটু আরেকবার বল যে হ্যাঁ, -3 কিভাবে হইলো, -5 কিভাবে হইলো? আচ্ছা আমি আরেকবার একটু এইদিকে আসি, ক্লিয়ার করি। আচ্ছা আমার কি জেড ফাংশন আমি বের করছি না, মানে অবজেক্টিভ ফাংশন ভেঙে আবার বের করলাম না হ্যাঁ 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 জেড এর সমীকরণ থেকে? আচ্ছা এখানে হ্যাঁ দেখ, হ্যাঁ হ্যাঁ। এখানে প্লাস তো মাইনাস করছি না, মানে ওই পাশে শিফট করে করছি না? হুম 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 হুম। আচ্ছা এখানে দেখ, যেহেতু এটা জেড এর ঘরে, মানে আমি তো জেডটা তো আমি মানে মেন কলাম, মানে আমি মেন রো রাখলাম। এখন জেড এর ভ্যালু কি, x1 x2 এগুলা নিয়ে না। হুম হুম হুম। তো আমার এক্স এর মান কত হয় তুই নিজেই হ্যাঁ বলতে হ্যাঁ, পারবি, -3 x1 এর মান -3। -3, x2 কত হ্যাঁ হবে, -2, -5 হ্যাঁ এখন হবে। ক্লিয়ার। ওকে। হ্যাঁ, s1 s2 s3 নাই, হুম হুম রাইট হুম। হ্যান্ড সাইড এটা ওকে 0। ওকে ক্লিয়ার। ক্লিয়ার এখন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার, ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এখন আমরা এদিকে আসি, আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে আম, আমরা এখানে একটা ঘরকে অ্যাসাইন করব, সরি একটা কলাম আর একটা রো কে আমরা অ্যাসাইন করব। আচ্ছা যেই রো কে আমরা অ্যাসাইন করব, মানে এই রোটাকে আমরা ধরবো, এটাকে বলা হয় পাইভট রো। আচ্ছা পাইভট রোটা আসলে কি, বলে এটা আগে বুঝি। পাইভট রো, পাইভট কলামটা আসলে কি? পাইভট রোটা হলো আমি যেই কলামটা, মানে যেই রোটার মধ্যে আমার রেশিও করে, আমি রেশিও করে সর্বনিম্ন মান যে পাবো, সর্বনিম্ন মান যে পারবো, মানে সর্বনিম্ন মান যে আমি আগে, আমি একটা সর্বনিম্ন কলাম ধরবো, মানে আমি একটা পাইভট কলাম ধরবো, পাইভট কলামের মধ্যে ভিত্তি করে আমি পাইভট রো ধরবো। আচ্ছা পাইভট কলামটা আমি কিভাবে ধরবো আগে আসি। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখি যে এই যে এই ঘরটা আমার S2 বরাবর আমার রো, আর x2 বরাবর আমার এখানে কলাম, এখানে আমার অ্যাসাইন করা আছে। হ্যাঁ, আচ্ছা এখানে ব্যাখ্যাটা একটু পড়ে দেখি, এখানে একটু ব্যাখ্যাটা একটু পড়ি। ফর ম্যাক্সিমাইজেশন অফ অল দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য লাস্ট রো মাস্ট বি নন নেগেটিভ। আমাদের ম্যাক্সিমাইজেশনের যে যতগুলা ভ্যালু থাকবে, ওগুলা যে লাস্ট রোটা থাকবে, আমাদের লাস্ট রো মানে কি জেড না, এই জেড এর মান অবশ্যই আমাদের নন নেগেটিভ হইতে হবে। কিন্তু এখানে আমাদের -3 আর -5 আছে লাস্ট রোয়ে, এটা একটা নেগেটিভ। তাহলে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে পাইভট রো, পাইভট কলাম আর পাইভট নাম্বার। আচ্ছা এখানে আমি এটা যে আসছে এটা কিভাবে আসছে, এটার মধ্যে আসছে আমার পাইভট কলামটা যেখানে আসলো, এটা কিভাবে আসলো, এটার ভিতরে একটু আসি। হ্যাঁ,
এখানে পাইভট কলামটা হইলো যে এখানে আমার যেটার রো মানে যেটার মধ্যে আমার মানে আমি সবচেয়ে ছোট ভ্যালুটা পাবো, এখানে সবচেয়ে ছোট ভ্যালুটা পাবো, আমি ওই জিনিসটাকে আমি অ্যাসাইন করব। ওকে, হ্যাঁ, ওখানে আমি অ্যাসাইন করে দেব। যেমন এখানে এখানে যদি আমি বলি তাহলে আহ, আম, এই যে পাইভট রোটা আসছে এই বরাবর আসছে 0 2 0 1 0 12 জিরো, তারপরে কলামটা কিভাবে আসছে 0 2 2। আচ্ছা, এই জিনিসটা আসছে, এই জিনিসটা যে আসছে এটা আমি রেশিও করে বের করব। রেশিওর মধ্যে আমি যে রাইট হ্যান্ড সাইডের মানটা বের করলাম না, রাইট হ্যান্ড সাইডের মান কত ছিল, মানে আমার সমান সমান চিহ্নর পিছনে, মানে এই পাশে আমার ডান পাশে সমান চিহ্ন সমীকরণের বরাবর ছিল 4। প্রথম রোটা দেখি, প্রথম রো S1 এর মান ছিল 4। আচ্ছা, 4 কে আমি 0 দ্বারা আমি করব, ভাগ করব। আচ্ছা, এখানে আমি 0 দ্বারা কিভাবে কেন আমি ভাগ করব, প্রশ্ন আসে এটা। হ্যাঁ, যে কেন আমি 0 দ্বারা আমি ভাগ করব। হ্যাঁ, বাকি তো আমার 1 আছে, 4 আছে, আর অন্যান্য অনেক মান আছে না, এখানে আমার বহুত মান আছে, আমি তো এটা দ্বারা করতে পারি। আচ্ছা, তো এইটা আমার বোঝার একটা উপায় হইলো যে আমরা সবার একটু নিচে সবার দেখবো। আচ্ছা, জেড ভ্যালুতে আমার সর্বনিম্ন মান কত, -3 -5 আমি 0 কাউন্ট করব না, কারণ নেগেটিভ তো সবচেয়ে ছোট মান। -3 -5 সবচেয়ে ছোট মান কোনটা? -5 নাকি? -5। কারণ আমরা জানি যে নেগেটিভে যেটা সবচেয়ে বড় মান সেটাই সবচেয়ে নেগেটিভের ছোট মান হয়, মানে প্লাসে যেটা বেশি মান হয় ওটা নেগেটিভের সবচেয়ে কম মান হয়। তো আমরা -5টা দেখবো কোন আমার কলামে আছে, x2 কলামে আছে না, x2 কলামে আছে না, x2 হ্যাঁ, কলামে যদি আসে তাহলে এই কলামকে আমি পাইভট কলাম ধরবো। মানে আমার যেখানে জেড এর মান সবচেয়ে ছোট হবে ওই বরাবর যে কলামটা আমি ধরবো ওকেই বলা হয় পাইভট কলাম। আবার বলি, আমার জেড ফাংশনের যে আমার ভ্যালুটা নিচে পাচ্ছি, এর মধ্যে আমার মাইনাস ফিগারের যদি কোনো মান থাকে আর সবচেয়ে ছোট মান যেটা থাকবে ওটার উপর বরাবর যে আমার কলামটা থাকবে, ওই যে কলামে মানে সবচেয়ে ছোট ভ্যালু, জেড ভ্যালুর সবচেয়ে ছোট ভ্যালু যে থাকবে, ওই ছোট ভ্যালুর যেই কলামের মধ্যে অবস্থান করবে ওই কলামকেই বলা হয় পাইভট কলাম। আগে আমরা পাইভট কলামটা ধরবো। হ্যাঁ, তারপরে পাইভট কলাম থেকে কি আমি রো বরাবর আমি মান পাচ্ছি না, মানে রো বরাবর আমার মানগুলা বের হচ্ছে না। পাইভট কলামে কি কি বের হইছে সিরিয়ালি 0 2 2, আবার -5 একটা আমরা -5 সহ অ্যাসাইন করতেও পারি, -5 সহ অ্যাসাইন আমরা বা দাগ আমরা নাও দিতে পারি, আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, আমরা পাইভট কলাম যে বুঝলাম, পাইভট কলাম যে পেলাম, এটা কি সবাই ক্লিয়ার আছি? পাইভট কলাম আমরা পাইছি, এটা সবাই ক্লিয়ার আছি? ক্লিয়ার। আচ্ছা, পাইভট কলাম এখন যদি পাইছি আর আমরা হ্যাঁ, পাইভট কলাম আমরা যদি পেয়ে থাকি তাহলে পাইভট কলাম থেকে পাইভট রোটা কিভাবে বের করতে হবে। আচ্ছা, রেশিও আমি এখানে দিয়ে রাখছি, আসলে স্যার রেশিওটা করায়নি, বাট রেশিওটা এখানে দিয়ে রাখছি এই কারণে যে আমাদের যদি মিলায়া রোটা বের করতে যাতে সুবিধা হয়, কারণ আমাদের মানগুলা মনে থাকবে না, এখানে থাকলে আমরা মানটা সেভ করে রাখতে পারবো। ওকে, তো এই মানগুলা নিয়ে আমি রোটা বের করব। আচ্ছা, আচ্ছা, আমি যে কলাম অ্যাসাইন করলাম আমার রো বরাবর কি এগুলো অ্যাসাইন হয়ে গেছে না, মাঝখানে রো বরাবর অ্যাসাইন হয়েছে না? যেমন S1 এর আমার 0 বের হয়েছে, S2 এ 2 বের হয়েছে, S3 তে 2 বের হয়েছে। হ্যাঁ, জেড এর মধ্যে আমার -5 বের হয়েছে। হ্যাঁ, তো আমার এখানে আচ্ছা, আমার রেশিও যদি বের করতে হয়, রেশিও বের করার নিয়ম কি? আমার যে রাইট হ্যান্ড সাইডের মানটা বের করছিলাম না, সমীকরণ সমান এত, ওই সমীকরণ সমান এত, নতুন একটা সমীকরণ যে বের করলাম, ওই সমীকরণ সমান এত, এই যে রাইট হ্যান্ড সাইডের মানটা বসাইলাম, ওই রাইট হ্যান্ড সাইডের মানের সাথে আমি পাইভট কলামের যে রো বরাবর প্রতি রো বরাবর যে মান বের হয়েছে ওটা দ্বারা ভাগ দিব। হ্যাঁ,
আমার রাইট হ্যান্ড সাইড প্রতি রো বরাবর যে বের হইলো, ওর মধ্যে যে আমার পাইভট কলামে প্রতি রো বরাবর এক একটা করে যে মান বের হইলো, ওই প্রতি রো এর রাইট হ্যান্ড সাইডের সাথে ওই কলামের, ওই পাইভট কলামের আমার প্রতি রো এর এক একটা মান ওই হিসাব করে করে, রো হিসাব করে করে ওটা ভাগ করব। হ্যাঁ, ভাগ করে একটা মান পাবো। ওকে, তো রেশিও এভাবে বের করতে হয়। তো সবাই ক্লিয়ার আছি না? আচ্ছা, এখানে দেখি রাইট হ্যান্ড সাইড প্রথম আমার যে S1 রো আছে না, S1 রো এর মধ্যে আমার রাইট হ্যান্ড সাইডের মান কত? 4। 4 কে আমি এখানে আমার যে পাইভট কলামের মান প্রথম রো এর মধ্যে কত হয়? 0 অ্যাসাইন হয়ে গেছে না? এই 0 রাইট হ্যান্ড সাইডের সাথে আমি পাইভট কলামের প্রথম রো বরাবর এই 0 আমি ভাগ দিব। ওকে, 4 কে 0 দ্বারা ভাগ দিব, তাহলে 4 কে 0 দ্বারা ভাগ দিলে কত হয়? 0 হয়। হ্যাঁ, 0 হয়। বাট আমি যখন এই টেবিল করব, এই ম্যাথের নিয়ম অনুযায়ী আমি এই 0টা যদি বেরো হয়, আমি 0 লিখবো না, আমি এভাবে ফাঁকা ফাঁকা এই যে ডট 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 দিয়ে রেখে দেবো, কারণ এই 0টার আমি পাইভট রো বের করার আমার কোনো কাজে আসবে না, মানে আমি এই 0টাকে আমি আর কোনো গণার মধ্যে নিবো না, তো এটা বাদ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি S2 বরাবর দেখি। S2 বরাবর এই যে মাঝখানে এখানে আমার কত বের হইছে? 2। আর এখানে রাইট হ্যান্ড সাইড কত? 12। রাইট হ্যান্ড সাইডকে আমি পাইভট কলামের এই যে পাইভট রো X2 বরাবর এখানে কত বের হয়? S2 বরাবর 2 বের হয়। 12 কে আমি 2 দ্বারা ভাগ করলাম, কত বের হইছে পাইভট কলামের? আমি রাইট হ্যান্ড সাইডকে পাইভট কলামের এই রো বরাবর আমি এটা ভাগ দিলাম, কত হবে? 6 হবে। আচ্ছা, সেম আমি করব এখানে S3 তে। আমার এখানে রাইট হ্যান্ড সাইড কত? 18। আমার পাইভট কলামের রো বরাবর, মাঝখান রো বরাবর এখানে কত আসে? 2 আসে, 2। এখানে আমি রাইট হ্যান্ড সাইডকে 2 দ্বারা আমি ভাগ করব, কত বের হবে? 9 বের হবে। ওকে, তো আমার 9 বের হইলে আমার মান আলা বের হয়ে গেল, আমার রেশিও বের হইলো। আচ্ছা, এই রেশিও থেকে আমি পাইভট রো বের করব। রো মানে আড়াআড়ি বুঝায়, রো মানে আড়াআড়ি বুঝায়, সবাই এতটুকু তো জানি না। আমার আড়াআড়ি রোটা বের করব, পাইভট রো বের করব, মানে যেই রোতে আমার সবচেয়ে মান ছোট হয় ওইটা। আচ্ছা, ছোট মান কিভাবে বের করব? ছোট মান ধরে কিভাবে আমি পাইভট রো বের করতে পারি? হ্যাঁ, এটা বের করার একটা উপায় হইলো যে আমি যে রেশিওর মান যে বের করলাম, রেশিও যে আমি এক এক রো বরাবর বের করলাম, এখানে রেশিওর মধ্যে আমি তো বলছিলাম যে সবচেয়ে ছোট মানটা ধরবো। হ্যাঁ, সবচেয়ে ছোট মানটা আমরা ধরবো। আচ্ছা, আমাদের কি কি মান ছিল? ওটা উপরেরটা S1 বরাবর ভাগ করলে 0 হয়, আবার দ্বিতীয়টা 6 হয়, তৃতীয়টা 9 হয়। আচ্ছা, আমার কি, আমি তো বলছিলাম যে এই ম্যাথের মধ্যে নন নেগেটিভ ফ্যাক্টরের একটা ব্যাপার আছে, আর এখানে আমার নিয়ম অনুযায়ী 0 কোনো মানে গণার মধ্যে আসবে না রেশিওর মধ্যে, তো আমি 0টাকে বাদ দিব, 0কে আমি কনসিডার করব না। এর মানে আমি পাইভট রো ধরার ক্ষেত্রে আমি S1 এর রেশিও কাউন্ট করব না, এটা বাদ দিলাম।